প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ব্যাংক সমন্বয় বিবরণীর নতুন আরেকটি অঙ্ক নিয়ে এখানে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, তাহলে আমি অঙ্কটি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। অঙ্কটি নিম্নবর্ণিত তথ্যবলী 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে জনাব সুজন এর হিসাব বই হতে নেওয়া হয়েছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 60,000 টাকা। এই কথার মানে হলো যে ব্যাংকে যদি আমাদের টাকা থাকে বা ব্যাংকে টাকা এসেছে, যদি আমরা এটা বুঝতে পারি বা ব্যাংক টাকাটি আদায় করতে পেরেছে কোনো খাত থেকে, তাহলে যোগ হবে। আর ব্যাংক যদি কাউকে টাকা প্রদান করে চেকের মাধ্যমে, মানে আমরা চেক ইস্যু করেছি সেই চেকের টাকা, কোনো বিলের টাকা বা কোনো খরচের টাকা ব্যাংক প্রদান করেছে, তাহলে ব্যাংক থেকে টাকাটি চলে যায়, মানে ব্যাংকে টাকা নেই। এই জাতীয় লেনদেনগুলো আমাদেরকে অবশ্যই বিয়োগ দিতে হবে। ক্রমিক 2, 22,500 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক যেহেতু আদায় করতে পারে নাই, তার মানে ব্যাংকে কিন্তু টাকাটি নেই। ক্রমিক 3, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ, কিন্তু নগদান বইতে লেখা হয়নি 7,500 টাকা। ব্যাংক পরিশোধ করে দিয়েছে, কিন্তু আমরা নগদান বইতে লিখতে পারি নাই, বাস্তবিক অর্থে ব্যাংকে টাকা নেই। 18,000 টাকার ইস্যুকৃত একটা চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন হয়নি। যেহেতু এখনো পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন হয়নি, তার মানে ব্যাংকে অ্যাকাউন্টে এই টাকাটি এখনো রয়ে গিয়েছে। ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে সরাসরি আদায় 13,500 টাকা, যা নগদানভুক্ত হয়নি। নগদানভুক্ত না হলেও ব্যাংক যেহেতু আদায় করেছে, সুতরাং ব্যাংক হিসাবে টাকাটি জমা হয়েছে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 9,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। এই টাকাটাও আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। ব্যাংক কর্তৃক কমিশন চার্জ 1,500 টাকা, যা নগদানভুক্ত হয়নি। অর্থাৎ ব্যাংক আমাদের হিসাব থেকে কমিশন বাবদ এটি টাকা কেটে নিয়েছে, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক যেহেতু আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, তার মানে টাকাটি ব্যাংকে জমা নেই। এখানে আমি যে বই থেকে তোমাদের অঙ্কের সমাধান দিচ্ছি, সেই বইয়ের লেখক হলো প্রফেসর পরেশ চন্দ্র মণ্ডল। ওনার বইতে লেখা ছিল চট্টগ্রাম বোর্ড 2015 পরিবর্তিত। শিক্ষার্থীরা, আমাদের ক নং প্রশ্নের যে সমাধান তারা জানতে চাচ্ছে, পাস বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ। তাহলে পাস বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ 22,500 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক যদি এই চেকের টাকাটি আদায় করতে না পারে, তাহলে ব্যাংক কিন্তু পাসবইতে এইটা অন্তর্ভুক্ত করবে না, যার ফলে এই লেনদেনটি আমাদেরকে এখানে দেখাতে হবে। আমাকে লিখতে হবে, যতটা সংক্ষেপে পারা যায় আমরা লেখার চেষ্টা করব। আমাদেরকে অত বিস্তারিত পরিমাণে লেখার কোনো প্রয়োজন নেই। প্রথম লেনদেন জমাকৃত চেক, যেটা আদায় হয়নি, আমাদের টাকার পরিমাণ 22,500 টাকা। এবার আরেকটি লেনদেন আছে, সেটা হলো যে 18,000 টাকার ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে এখন উপস্থাপন হয়নি। যেহেতু ব্যাংকে এখন উপস্থাপন হয়নি, তার মানে ব্যাংক কিন্তু পাসবইতে, মানে ব্যাংকের পাসবইতে এই লেনদেনটি ব্যাংক কিন্তু অন্তর্ভুক্ত করবে না। স্বাভাবিক, যে লেনদেনটা ব্যাংকের মাধ্যমে এখনো সম্পাদিতই হয়নি, সেই লেনদেনটা ব্যাংক কর্তৃপক্ষ কোন যুক্তিতে তার পাসবইতে অন্তর্ভুক্ত করবে, এটা কখনোই সম্ভব নয়। যার ফলে আমাকে লিখতে হবে ইস্যুকৃত চেক কিন্তু পরিশোধ হয়নি।
শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক নং যে সমাধান সেটা বুঝতে পেরেছো। এখন আমাদের খ নং সমাধানে যেতে হবে। খ নং যে সমাধান সেটা জাবেদা আকারে আমাদেরকে সমাধান করতে হবে। দেখতে পাচ্ছ জাবেদার ঘর এখানে আঁকা আছে। 2016 সালের ডিসেম্বর 31 তারিখ, তার মানে এই ব্যাংক সমন্বয় বিবরণী ডিসেম্বর মাসের লেনদেন এখানে দেয়া আছে। এখন 3, ক্রমিক 3, 5, 6 ও 7 নং লেনদেনগুলোর জাবেদা করতে হবে। আমি শুধুমাত্র জাবেদাগুলোর ডেবিট ক্রেডিটের যে সমাধান আমি সেটা দেখাবো, ব্যাখ্যাটা এখানে দেখাবো না, কারণ ব্যাখ্যা লিখতে গেলে কিন্তু আর অনেক সময়ের প্রয়োজন। আমি ব্যাখ্যাটি অবশ্যই মুখে বলে দিব। তবে যদি কখনো কারণ ছাড়া জাবেদা করতে বলে তখন আমরা কারণটি উল্লেখ করব না। আর যদি কথা কারণ বা দিতে হবে বা না দিতে হবে এরকম কোনো কথা যদি বলা না থাকে তাহলে অবশ্যই জাবেদার মধ্যে আমাকে কারণটা উপস্থাপন করতে হবে। তো ক্রমিক 3 দিয়ে আমরা এখানে শুরু করব। ক্রমিক 3-এ যে লেনদেনটি দেয়া আছে সেটা হলো ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক আমাদের পক্ষ থেকে প্রদেয় নোট পরিশোধ করে দিয়েছে। তাহলে কি হবে? প্রদেয় নোট হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আমাদের ব্যাখ্যা লিখতে হবে ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ করা হলো বা পরিশোধিত। এরপরে ক্রমিক 5-এ বলা আছে ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে সরাসরি আদায় 13,500 টাকা, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক যেহেতু দেনাদারের কাছ থেকে আদায় করতে পেরেছে তাহলে ব্যাংকে আমাদের টাকাটি বৃদ্ধি পেয়েছে, এই জন্য ব্যাংক ডেবিট আর দেনাদার হিসাব এখানে ক্রেডিট। এরপরে ক্রমিক 6 ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 9,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। এটারও সমাধান করতে হবে ব্যাংক হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আমাদের ব্যাখ্যা লিখতে হবে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ক্রমিক 7 সেখানে বলা আছে ব্যাংক কর্তৃক কমিশন চার্জ 1,500 টাকা, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক যেহেতু কমিশন চার্জ করেছে এটা আমার জন্য ব্যয়, কমিশন চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক থেকে টাকাটি কমে গিয়েছে। ব্যাখ্যা দিতে হবে ব্যাংক কর্তৃক কমিশন চার্জ ধার্য করা হলো। শিক্ষার্থীরা, এই হলো আমাদের ক এবং খ নং প্রশ্নের সমাধান। এখন আমাদের গ নং যে প্রশ্ন, একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে আমরা ক এবং খ নং সমাধান মুছে দিয়ে গ নং সমাধান এখানে দেখাবো।
শিক্ষার্থীরা গ নং এখানে ব্যাংক সমন্বয় বিবরণী নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তার মানে ব্যাংকে টাকা থাকলে যোগ করতে হবে আর ব্যাংকে টাকা না থাকলে বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখি যে কোন কোন লেনদেনের মাধ্যমে আমার ব্যাংক ব্যালেন্সটা বৃদ্ধি পেয়েছে। এখানে যে প্রথম যে লেনদেন ব্যাংক ব্যালেন্স যার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে সেটা হলো 18,000 টাকার ইস্যুকৃত চেক, যা পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি। তার মানে আমি চেক প্রদান করেছি, এখন যাকে দিলাম সে যদি চেকটা নিয়ে ব্যাংকে এখনো না যায়, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে তো টাকাটি পরিশোধ করবে না, যার ফলে আমার এই হিসাবকালের মধ্যে মানে ডিসেম্বর মাসের মধ্যে ওই টাকাটি এখনো ব্যাংকে জমা আছে। লিখতে হবে ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি। এর পরবর্তী যে লেনদেন সেটা বলা আছে ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট থেকে সরাসরি আদায় 13,500 টাকা, যা নগদানভুক্ত হয়নি। আমি সংক্ষেপে লিখব ব্যাংক কর্তৃক দেনাদারের কাছ থেকে আদায়, এখানে টাকার পরিমাণ হলো 13,500। এর পরবর্তী লেনদেন ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 9,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। এইটাও কিন্তু আমাদেরকে যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে এরকম কোনো লেনদেন আর নেই। আমরা এই লেনদেনের যোগফলটি আমরা দ্বিতীয় ঘরে এখন দেখাবো। 60,000 যোগ 18,000 যোগ 13,500 যোগ 9,000, 1,500,000 টাকা। এখন যে লেনদেনগুলো ব্যাংকে ব্যালেন্স বা ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি করতে পারে নাই বা ব্যাংক কাউকে প্রদান করেছে, সেই লেনদেনগুলো বাদ দিব। প্রথম লেনদেন 22,500 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আমি মনে করি যে এই চেকটি ব্যাংকে জমা দিলাম আদায়ের জন্য। ব্যাংক যদি আদায় করতে না পারে তাহলে কিন্তু ব্যাংক এই টাকাটি ব্যাংকে জমা হবে না বা ব্যাংকে এখনো জমা হয়নি, যার ফলে ব্যাংকে টাকাটি নেই এবং বিয়োগ দিতে হবে। জমাকৃত চেক আদায় হয়নি। এর পরবর্তী লেনদেন ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, 7,500 টাকা।
সর্বশেষ লেনদেন ব্যাংক কমিশন চার্জ করেছিল 1500 টাকা, সেটা এখানে দেখানো হলো। 22,500 যোগ 7,500 যোগ হলো 1,500, 31,500 টোটাল যোগফল। এক লক্ষ 500 মাইনাস 31,500 টোটাল বিয়োগ দেওয়ার পরে এখানে এসেছে 69,000 টাকা। তাহলে এখানে যে কথাটি লিখতে হবে, এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আমরা শুধুমাত্র এখানে পরিবর্তন করব নগদান বই, আর বাকি কথাগুলো আমাকে পরিবর্তন করা যাবে না। তাহলে আমি এখানে লিখলাম পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আসলে ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু অঙ্কটি অনেক সহজ একটি অঙ্ক, তবে প্রথম দিকে বুঝতে একটু সময় লাগে। শিক্ষার্থীরা, যদি তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো, অঙ্কগুলো বাসায় করার চেষ্টা করো, লেনদেনগুলো বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা সহজেই বোর্ড পরীক্ষায় এই অঙ্কটি করতে পারবে। এবং প্রতি বছর বোর্ডে কিন্তু এই অঙ্কটি কিন্তু এসে থাকে। আমার ভিডিও দেখে যদি বাসায় চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই এই অঙ্কটি করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো সম্পর্কে জানতে পারবে এবং তোমরা উপকৃত হবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রতি এটি অনুরোধ করব যে আমার এই চ্যানেলটি আসলে ফেসবুকে যে চ্যানেল আছে, দুইটা পেজ আছে, এইটি হলো কবির হোসেন, অপরটি হলো কবির অ্যাকাউন্টিং হোম। কবির অ্যাকাউন্টিং হোম আপাতত বন্ধ আছে, কবির হোসেন এই পেজে আমি ভিডিওগুলো আপলোড করছি, তোমরা অবশ্যই ফলো করবে। আর ইউটিউবে কবির অ্যাকাউন্টিং হোম নামে আরেকটি পেজ আছে, অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।